আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যে ঐতিহাসিক প্রেক্ষাপট অর্থাৎ বাঙালি জাতির উদ্ভব, সাহিত্য, দেশ ও জাতি সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই আমি বলে রাখি, সাহিত্য মানেই বৃহৎ ও বিচিত্র জীবলীলার জগৎ। মানুষের আশা আকাঙ্ক্ষা, জয় পরাজয়, উত্থান পতন প্রভৃতি দেশের সংস্কৃতিগত বৈশিষ্ট্য, মানুষের জীবনযাত্রার রীতিনীতি এবং ধর্মকর্ম সাহিত্য রূপ গ্রহণ করে কবি বা লেখক যেহেতু সামাজিক জীব, সেই কারণে সমাজে বাস করেছেন, তার সমস্ত চিন্তা চেতনা দেশকালের পটভূমি থেকেই তার জীবন সম্পর্কিত ধ্যান ধারণা ও চিন্তা বা ভাবুকতার উদ্ভব ঘটে। এভাবেই সাহিত্যের মধ্যে সাহিত্যিকের ব্যক্তিগত অনুভূতি বা ভাবকল্পনার সাথে দেশ ও জাতির অর্থনৈতিক সমাজ ইতিহাসের অবিচ্ছেদ্য যোগসূত্র স্থাপিত হয়। এখন আমরা বাঙালি এবং বাংলা সাহিত্য সম্পর্কে একটু আলোচনা করে নিই। একদম সংক্ষেপে আলোচনা। পূর্ব ভারতের এক বিশিষ্ট জাতি বাঙালি। তাদের দীর্ঘকালের আশা আকাঙ্ক্ষা, চিন্তা চেতনা, সুখ দুঃখ, এমনকি তার রাষ্ট্রীয় সামাজিক ও অর্থনৈতিক জীবনের ইতিহাস যেখানে সমাজবদ্ধ, সেটাই হচ্ছে বাংলা সাহিত্য। অর্থাৎ বাঙালিদের আশা আকাঙ্ক্ষা, চিন্তা চেতনা, সুখ দুঃখ, রাষ্ট্রীয় সামাজিক অর্থনৈতিক ধর্মীয় সমাজবদ্ধ যে ইতিহাস বা ইতিহাস যেখানে লেখা আছে তাকেই বলা হয় বাংলা সাহিত্য। তাই যে সাহিত্যে জাতির নিবিড় মনোপ্রকৃতির যোগ আছে, বা আমরা অন্যভাবে যদি বলি, যে সাহিত্যে কোনো জাতির নিবিড় সম্পর্ক বা তার মনের যোগাযোগ থাকে, বা আমরা অন্যভাবে যদি বলি যে সাহিত্যে কোনো জাতির মনের নিবিড় সম্পর্ক থাকে, সে জাতির উদ্ভবের ইতিহাস জানা একান্ত জরুরি। পূর্ব ভারতের এক বিশিষ্ট জাতি, আমরা আগেই বলেছি, হচ্ছে বাঙালি জাতি। কিন্তু এই বাঙালি, আমরা যদি তার ইতিহাস জানার চেষ্টা করি তাহলে দেখব যে বাংলাদেশ বা বাংলা বিভক্ত, কিন্তু সেই বাঙালি জাতির ইতিহাস কিন্তু অখণ্ড রয়ে গেছে। আমরা যে বাঙালি জাতি ও সাহিত্যের আলোচনা শুরু করেছি, সাহিত্যের দিক থেকে তা অবিভক্ত বাংলার অর্থাৎ অবিভক্ত এপার বাংলা ও ওপার বাংলার মানুষকে নিয়ে। মানে আমরা যদি আরও সহজ করে বলি, এক কথায় সমস্ত বাঙালিদের
নিয়ে যে সাহিত্য, সেই সাহিত্যই আমরা আলোচনা করতে শুরু করেছি। বাংলা ভাষা ও সাহিত্য সৃষ্টির 1000 বছর পেরিয়ে গেছে। সাহিত্যের বিচিত্র ধারা এই অবিভক্ত বাংলার জল হাওয়ায় পরিপুষ্ট হয়ে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছে। 1971 সালে স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের আকৃতি দ্বিখণ্ডিত ও পরিবর্তিত হলেও বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির নিগূঢ়তম যুগসূত্র প্রবহমান রয়েছে। এপার বাংলার সাহিত্য সংস্কৃতির সঙ্গে ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির যোগ কিন্তু রয়ে গেছে। তাই আমরা বলতে পারি সাহিত্যের ইতিহাস বাঙালি জাতি ও সংস্কৃতির ধারাবাহিকতার একটি অখণ্ড ইতিহাস। ভৌগোলিক দিক থেকে বাংলা দুভাগে বিভক্ত হলেও বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা যাবে না, কারণ এই সাহিত্য ও সংস্কৃতিটা হচ্ছে অখণ্ড। এখন আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, বাংলা নামের উৎপত্তি কিভাবে হয়েছে? প্রাচীন বাংলাদেশে বিভিন্ন জাতি ও উপজাতি গোষ্ঠীর মানুষ বসবাস করতেন। তাই অনেকের মতে আদিবাসী কোল, মুন্ডা প্রভৃতি সম্প্রদায়ের একজন দেবতা ছিলেন বঙ্গা। এই বঙ্গা থেকেই বঙ্গ নামের উৎপত্তি। আবার কারোর মতে প্রাচীন বাংলাদেশে বঙ্গ, পুন্ড্র ও রাঢ় প্রভৃতি জাতি উপজাতি অংশের মানুষ বাস করতেন। তাদের নাম অনুসারেই বাসভূমির নামকরণ হয়। তবে এটা সত্যি যে ত্রয়োদশ শতাব্দীতে তুর্কি বিজয়ের আগে এদেশের নির্দিষ্ট কোনো নাম ছিল না। একাদশ দ্বাদশ শতাব্দী থেকে এই দেশ গৌড় ভূমি নামে অভিহিত হয়। সে সময়ে বাংলার জনপদগুলি গৌড় নাম নিয়ে ঐক্যবদ্ধ করার যে চেষ্টা পাল ও সেন বংশের রাজারা করেছিলেন, তাও সফল হয়নি। পাল ও সেন রাজাদের কাছে যে নাম ছিল অনাদরের, তা নিয়ে ঐক্যবদ্ধ হবার প্রয়াস পাঠান আমলে এবং এর পূর্ণতা ঘটে সম্রাট আকবরের সময়কালে। বাংলাদেশ তখন সুবা বাংলা নামে পরিচিতি লাভ করে এবং বঙ্গবাসীরা বাঙালি নামে সামগ্রিকভাবে পরিচিতি হয়। এখন দেখো, বাংলার যে সভ্যতা এবং তার ভাষা দুটোই কিন্তু মিশ্র। বহু বছরের বিরোধ ও মিলনের মধ্য দিয়ে ভারতের মধ্যে এক মিশ্র সভ্যতা সংস্কৃতি গড়ে ওঠে। গড়ে উঠল নতুন ধর্ম এবং জন্ম হলো নতুন সভ্যতার। এটাই ভারতীয় সভ্যতা। আর এই সমন্বিত আর্য ভাষাকে আশ্রয় করে গাঙ্গেয় প্রদেশের সভ্যতার ও সংস্কৃতির এবং এই আর্য ভাষার প্রভাবেই
বাংলা ভাষার উদ্ভব, সেটা আমি গত ক্লাসেও বলেছি। ডক্টর সুকুমার সেন বলেছেন, ভাষা লইয়া দেশ, যে দেশের ভাষা বাংলা তাহাই বাংলাদেশ। মুঘলদের ব্যবহৃত ফরাসি বঙ্গালহ কথাটি থেকেই বাঙ্গালা কথাটির সৃষ্টি। পর্তুগিজরা বলতেন বেঙ্গালা, তা থেকে ইংরেজদের মুখে দাঁড়ায় বেঙ্গল। মধ্যযুগে ভাষার নাম হিসাবে বাংলা নাম প্রচলিত হয়নি। তখন বলা হতো শুধু ভাষা কিংবা দেশি ভাষা কিংবা প্রাকৃত বা পরাকৃত। ষোড়শ শতাব্দীর প্রথমাংশে মহাভারতের আংশিক অনুবাদক শ্রীকর নন্দী দেশি ভাষে ভারত কথা সম্প্রচার করে খ্যাতি লাভ করতে চেয়েছিলেন। পর্তুগিজ পাদ্রীরা বলতেন বেঙ্গলার ভাষা, ইংরেজরা নাম দিলেন বাঙালি বা বেঙ্গলি ভাষা। তবে ভাষার বাংলা নামটিও খুব অর্বাচীন নয়। অষ্টাদশ শতাব্দীতে হালহেড নাম দিয়েছিলেন বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 1815-তে রামমোহন রায় বেদান্ত গ্রন্থে বাংলা ভাষা কথাটি ব্যবহার করেন। এবারে বাংলা ভাষার উদ্ভব কিভাবে হয়েছিল? আধুনিক ভারতীয় আর্য ভাষার মধ্যে বাংলা ভাষা অন্যতম। ভাষাতাত্ত্বিক সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের অভিমত, খ্রিস্টীয় দশম শতাব্দীর কোনো এক সময়ে বাংলা ভাষার জন্ম এবং তার পরিচয় চর্যাগীতি পদাবলিতে রয়েছে। কিন্তু বাংলা ভাষা সৃষ্টির আগে থেকে ভাষা হাঁটি হাঁটি পা পা করে যে চলতে শুরু করেছে একথাও অস্বীকার করা যায় না। তাই বাংলা ভাষার উদ্ভব লগ্নে এই ভাষার উৎস সম্বন্ধে বলা হয় সম্ভবত বৈদিক সংস্কৃত হচ্ছে বাংলার উৎস। এর প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন আছে ঋগ্বেদ সংহিতায়। এই ঋগ্বেদের ভাষাই ভারতের সমস্ত প্রাদেশিক ভাষার জননী বলে স্বীকৃত। বৈদিক সংস্কৃত ভারতের ইন্দো ইরানীয় আর্য, এদেরই একটি শাখা ভারতীয় আর্য জাতির ভাষা হিসেবে প্রতিষ্ঠিত। আর্যরা ভারতে এসেছিলেন খ্রিস্টপূর্ব 15 শতকের পূর্বে কোনো এক সময়। তখন এদেশে দ্রাবিড় ও অস্ট্রিক নামে দুটি অনার্য জাতির ভাষাও প্রচলিত ছিল। আর্যদের আগমনের পর সেগুলি ধীরে ধীরে পিছিয়ে পড়ে এবং বৈদিক সংস্কৃতই বহু পরিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় রূপ গ্রহণ করে। বাংলা ভাষার আর্যীকরণের পূর্বে, মানে আর্য ভাষা থেকে বাংলা ভাষা আসার পূর্বে বাংলার আদিবাসীদের মধ্যে অস্ট্রিক গোষ্ঠীর কোনো ভাষা হয়তো প্রচলিত ছিল, কিন্তু তারা নিজেদের ভাষা লিপিবদ্ধ করে যাননি। তাই সে ভাষার সঠিক নিদর্শন আমরা পাই না। আর্যেতর আদিবাসীদের ভাষার সংস্পর্শে এসে সংস্কৃত ভাষা একটি সহজ চলিত রূপ পায়, একই প্রাকৃত ভাষা বলে।
এই প্রাকৃত সাধারণ জনগণের মধ্যে সীমাবদ্ধ ছিল, অর্থাৎ সংস্কৃত ছিল দেবভাষা বা রাজভাষা, আর প্রাকৃত ছিল জনভাষা মানে সাধারণ মানুষের ভাষা। এই প্রাকৃত ভাষা আর্য অধ্যুষিত বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত হয়। যেমন পূর্ব ভারতে মগধকে কেন্দ্র করে যে প্রাকৃতর উদ্ভব হয় তার নাম মাগধী প্রাকৃত। মগধের প্রত্যন্ত প্রদেশের প্রাকৃতকে অর্ধমাগধী, সুরসেন প্রদেশের মানে বর্তমানে মথুরা অঞ্চলের প্রাকৃত সৌরসেনী প্রাকৃত এবং মহারাষ্ট্রে প্রচলিত মহারাষ্ট্রী প্রাকৃত, এছাড়াও পৈশাচী প্রাকৃত বলে আর একটি প্রাকৃত ভাষার সন্ধান পাওয়া গেছে। বাংলা ভাষার উদ্ভব মাগধী অপভ্রংশ থেকে হয়েছিল। প্রাকৃত ভাষা তার প্রথম ও দ্বিতীয় স্তর পেরিয়ে যখন আরও সরলীকরণ হলো তখন সেই রূপের নাম হলো অপভ্রংশ। মাগধী প্রাকৃতের যে অপভ্রংশ তা থেকে বাংলা ভাষার জন্ম। ভাষাতাত্ত্বিকদের অনুমান দশম-একাদশ শতাব্দীতে বাংলা ভাষা তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে আত্মপ্রকাশ করে। অপভ্রংশ স্তরে বাংলা ভাষার উদাহরণ যদি আমরা দেই তা হলো প্রাকৃত পৈঙ্গল। ভারতীয় আর্য ভাষার তিনটি যুগ কি সেগুলি? প্রথমটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা বৈদিক ভাষা, সেটা খ্রিস্টপূর্ব 1500 থেকে 1600 অব্দ পর্যন্ত তার সময়সীমা। 2 নম্বরে আছে মানে দ্বিতীয় মধ্য ভারতীয় আর্য ভাষা বা প্রাকৃত অপভ্রংশের যুগ, খ্রিস্টপূর্ব 600 থেকে 1000 অব্দ পর্যন্ত তার সময়সীমা। তৃতীয় নব্য ভারতীয় আর্য ভাষা বা প্রাদেশিক ভাষা, তার সময়সীমা হচ্ছে 1000 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত। বাংলার সংস্কৃতি চর্চা খ্রিস্টীয় 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বাংলা ভাষার উদ্ভব বলে বিশেষজ্ঞদের অভিমত। বলা হয়ে থাকে খ্রিস্টীয় 10ম শতক বা তার নিকটবর্তী সময়ে প্রচলিত মাগধী অপভ্রংশের খোলস ছেড়ে বাংলা ভাষার জন্ম এবং প্রাচীনতম বাংলা গ্রন্থের যে নিদর্শন পাওয়া গেছে তা চর্যাচর্য বিনিশ্চয় নামে একটি বৌদ্ধ ধর্মগীতি সংকলন। বাংলা ভাষার এই সৃষ্টির আগে বাঙালি সাহিত্য সাধনার নিদর্শন সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ ভাষার রচিত বিভিন্ন রচনায় পাল ও সেন রাজবংশের সময়ে শুধু কাব্য সাহিত্যে নয়, ধর্মশাস্ত্র, দর্শন, ন্যায়শাস্ত্র, ব্যাকরণ ইত্যাদিতেও বাঙালিরা তাদের সৃষ্টি প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। এদের মধ্যে গীতগোবিন্দম খ্যাত জয়দেব, রামচরিত, চণ্ড কৌশিক, সন্ধ্যাকর নন্দীর রচিত খেমীশ্বর বা নীতি বর্মা, শ্রীধর ভট্ট তারা উল্লেখযোগ্য, তাদের নাম উল্লেখযোগ্য আছে। প্রাচীন বাংলাদেশে পালি প্রাকৃতের চেয়ে সংস্কৃত রচনায় বেশি প্রভাব বিস্তার করেছে। ধারণা করা হয় প্রাকৃতের প্রতি সংস্কৃত পণ্ডিতদের অবজ্ঞা ও ঔদাসীন্যতা এর অন্যতম কারণ। তবে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে সংস্কৃতের প্রভাব কমে প্রাকৃত ভাষার চর্চা শুরু হলেও এই চর্চা দীর্ঘদিন ফলপ্রসূ হয়নি। প্রাকৃতের পরবর্তী অপভ্রংশ চর্চায় সমগ্র উত্তর ভারতের সাহিত্যের ভাষা হয়ে ওঠে। এর উদাহরণ পাল রাজবংশের সময়ে বাংলাদেশে অপভ্রংশ ভাষায় রচিত বিভিন্ন গীতি ও গাথা
কবি হালের গাঁথা সত্যসই বা সপ্তসতী, পিঙ্গলাচার্যের প্রাকৃত পৈঙ্গল এবং কৃষ্ণাচার্যের দোহাকুশ অপভ্রংশ রচনার নিদর্শন হিসেবে আমরা পাই। এই অপভ্রংশের বিবর্তিত রূপের মধ্য দিয়েই বাংলা ভাষার উদ্ভব। চর্যাচর্য বিনিশ্চয়কে দশম শতাব্দীর রচনা বলে ধরা হলে এই শতককে বাংলা সাহিত্যের গোড়াপত্তনের যুগ বলে ধরা যেতে পারে। কেন? কারণ বাংলা সাহিত্যের আদি যুগের রচনা বলতে চর্যাগীতি ছাড়া অন্য কিছুর নিদর্শন পাওয়া যায়নি। ধারণা করা হয় সে রাজবংশের সময় ব্রাহ্মণ্য সংস্কৃতির লৌকিক ধর্ম সংস্কারের বাহন সাহিত্যকে সহানুভূতির চোখে দেখা হয়নি। এছাড়া পরবর্তী তুর্কি আক্রমণের সময় রাষ্ট্রিক বিশৃঙ্খলার কারণে দেশ জুড়ে অরাজকতার সূচনা হয়েছিল। সম্ভবত এ দুটি কারণে অন্যান্য প্রাচীন বাংলা রচনা বিনষ্ট হয়ে গেছিল। তবে আদি যুগের রচনা প্রসঙ্গে আচার্য দীনেশচন্দ্র সেন তাঁর বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে শূন্যপুরাণ, মানিকচন্দ্রের গান, নাথ গীতিকা, ডাক বা খনার বচন ইত্যাদিকে 800 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে বলে অনুমান করেন। দ্বাদশ শতাব্দীতে চালুক্যরাজ সোমেশ্বরের নির্দেশে মানসোল্লাস বা অভিলাষাদ চিন্তামণি রচিত হয়। আমরা বলতে পারি দ্বাদশ শতাব্দীতেই বাংলা সাহিত্যের প্রকৃত গোড়াপত্তন হয়েছিল। মাঝখানে তুর্কি আক্রমণের হুজ্জুতি হলেও বাঙালিরা বাংলার প্রাচীন সাহিত্য সম্ভারকে যে কোনো উপায়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন, যার প্রমাণ নেপালের রাজদরবার থেকে আবিষ্কৃত চর্যাগীতি বা অন্যান্য রচনাগুলি আমরা পাই। ধারণা করা হয় ভবিষ্যতেও কোনো প্রাচীন বাংলা সাহিত্যের নিদর্শন আবিষ্কৃত হতে পারে, তবে যতদিন তা না হয় চর্যাগীতিকেই বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে গ্রহণ করতে হবে আমাদের। এবারে বাংলা ভাষার বিকাশের আগে বাঙালি কবিদের সাহিত্য চর্চার আমরা বিবরণ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। খ্রিস্টীয় দশম শতাব্দী বা তারও আগে মাগধী অপভ্রংশের নির্মুখ ত্যাগ করে বাংলা ভাষার জন্ম এবং সেই অপরিণত ভাষা সাহিত্যকর্মেও ব্যবহৃত হয়। কিন্তু বাংলা সাহিত্যের উৎপত্তির আগে বাঙালিরা সাহিত্য চর্চা করেছেন, সেটি সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ সাহিত্য। ক্রমে প্রাকৃত ও অপভ্রংশ সাহিত্যের চর্চা লোপ পেয়েছে, কিন্তু আদি থেকে শুরু করে মধ্য ও আধুনিক যুগ পেরিয়ে সংস্কৃত ভাষা ও সাহিত্য চর্চা আজও কিন্তু প্রবহমান। এখন বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সাহিত্য রচনাটা হলো একটা ধারাবাহিক বা অব্যহিত প্রক্রিয়া, মানে যেটা ব্যাহত হতে পারবে না। তাই শতাব্দীর শুরু বা শেষ অনুযায়ী সাহিত্যের শুরু বা শেষ ঘটে না। তবে বিদ্বজ্জনদের কাজের ও বোঝার সুবিধার জন্য যুগ বিভাগের
মাত্রা বা মাপকাঠি স্থির করা হয়। ভাষার কালগত যুগবিভাগ যদি আমরা করি তাহলে সেটা হয় আদি যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আবার প্রশাসনিক দিক থেকে যুগবিভাগ যেমন আমরা করতে পারি পাল যুগ, সেন যুগ, পাঠান যুগ। আছে মহান বা বরণীয় ব্যক্তিদের দ্বারা চিহ্নিত যুগবিভাগ আছে। চৈতন্য যুগ, প্রাক চৈতন্য যুগ, চৈতন্যোত্তর যুগ, যেমন তোমার গুপ্ত যুগ, রবীন্দ্র যুগ ইত্যাদি। আবার আছে সাহিত্যের ঐশ্বর্য অভাব অনুযায়ী যুগবিভাগ, যেমন অন্ধকার যুগ বা আমরা বলতে পারি স্বর্ণ যুগ। আছে কি তোমার সাহিত্যের সমৃদ্ধির পর্যায় অনুসারে যুগবিভাগ, যেমন উদ্ভব যুগ, বিকাশ যুগ। রয়েছে সাহিত্যের রূপ অনুযায়ী যুগবিভাগ, যেমন মহাকাব্যের যুগ, গীতিকাব্যের যুগ ইত্যাদি। আমাদের যুগ নির্দেশের আমরা মূলত সময়ের কালগত মাত্রাকেই গ্রহণ করে আলোচনাটা করব। অন্য যুগ বিভাগগুলি হচ্ছে বিস্তৃত আলোচনা, সেগুলি আমরা পরবর্তী সময় হয়তো আলোচনা করে নিতে পারি। নবম দশম শতাব্দী থেকে বর্তমান কাল পর্যন্ত বাংলা সাহিত্যকে প্রধানত তিনটি যুগে ভাগ করা হয়। প্রথমত আদি যুগ, নবম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। দ্বিতীয়ত মধ্যযুগ, আনুমানিক, সবগুলি কিন্তু আনুমানিক, কারণ যুগ বিভাজনের যে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি না ওই সময়টার মধ্যেই এই যুগটা ছিল, তাই সবগুলি আনুমানিক। মধ্যযুগকে আনুমানিক 1300 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই মধ্যযুগকে চৈতন্যদেবের অস্তিত্ব নির্ভর করে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ আর একটা হচ্ছে চৈতন্যোত্তর যুগ। প্রাক চৈতন্য বলতে চৈতন্য পূর্ব যুগ, তার সময়সীমাটা হচ্ছে 1300 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয়ত পরবর্তী বা চৈতন্যোত্তর যুগ, মানে চৈতন্যের জন্মের পরে, সেটা হচ্ছে 1600 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর তৃতীয়ত সেটা হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগটা হচ্ছে 1800 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত। এবারে আদি যুগ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আদি যুগ হচ্ছে সেই 900 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে যে সময়টাকে আমরা ভাগ করে থাকি। আদি যুগের সাহিত্য দুই শ্রেণীর। এই যুগে কবিরা সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ ভাষায় সাহিত্য রচনা করেছেন। মধ্যযুগের বাংলা সাহিত্যে যার উত্তরাধিকার বর্তেছে জয়দেবের সংস্কৃত কাব্য, গীতগোবিন্দমের শ্রেষ্ঠ উদাহরণ। চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাগীতিকে নিয়ে বাঙালির সাহিত্য সাধনা আদি যুগের অন্তর্গত। বৌদ্ধ সহজিয়া ধর্মপ্রচারকদের দ্বারা দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে এটি রচিত প্রচারিত হয়েছিল। এছাড়া আদি যুগের আর কোনো সাহিত্যের নিদর্শন পাওয়া যায়নি। পরবর্তী ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণের ফলে বাঙালির সমাজ জীবনে বিপর্যয় নেমে আসে। ফলে পরবর্তী 250 বছর দেশে বিশৃঙ্খলা চলতে থাকে। বিপন্ন অবস্থায় বাংলা ভাষায় কোনো সাহিত্যের নিদর্শন পাওয়া যায়নি, মানে সাহিত্য রচিত হয়নি। এবারে সেই প্রাচীন যুগে দুই ধরনের সাহিত্য রচিত হয়েছিল, একটা হচ্ছে ধর্মপ্রধান সাহিত্য আর একটা হচ্ছে ধর্মেতর বিষয় নিয়ে রচিত সাহিত্য। ধর্মপ্রধান সাহিত্যের মধ্যে বৌদ্ধ ধর্ম নিয়ে চর্যাপদ এবং ব্রাহ্মণ্য প্রাকৃত পৈঙ্গল ও মানসোল্লাসের প্রাপ্ত রচনাংশ সেই প্রাচীন যুগে। ধর্মেতর বিষয় নিয়ে রচিত সাহিত্য হলো
শেখ শুভোদয়ার প্রাপ্ত একটি পদ। আর এগুলি হচ্ছে আদি যুগের সাহিত্যের নিদর্শন। এবারে বাংলা সাহিত্যে মধ্যযুগের বিস্তার কিন্তু 6 শতাব্দী ধরে। তুর্কি আক্রমণের পর 250 বছর কাল বাংলা সাহিত্যের কোনো নিদর্শন পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা এই নিষ্ফলা সময়টাকে অন্ধকার যুগ বলে অভিহিত করেছেন। চতুর্দশ শতকের মাঝামাঝি দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রিক ঝড়ঝাপটা বা দুর্যোগের পর সমাজ জীবনে স্থিতাবস্থা চালু হলে আবার সাহিত্য চর্চা শুরু হয়। সে সময়ে রাজরাজাদের পৃষ্ঠপোষকতায় বিশেষ করে ত্রয়োদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত মুসলমান রাজত্বের যুগে বাংলা সাহিত্যের জোয়ার আসে। এই যুগের প্রথম ফসল বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। সেই সময়কালীন যুগে অনুবাদ সাহিত্য চর্চাও শুরু হয়। রামায়ণ, মহাভারত, ভাগবত রচনার পাশাপাশি মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল এবং বৈষ্ণব পদাবলীগুলি রচনা শুরু হয়। পদাবলী ধারায় শাক্ত পদাবলীর রচনাকাল সপ্তদশ শতক থেকে। বাংলাদেশে সে সময়ে ষোড়শ শতাব্দীতে আবির্ভাব ঘটে যুগপুরুষ চৈতন্যদেবের। ফলে এই যুগবতার মহামানবকে আশ্রয় করে নব জাগৃতির আলোকে উদ্ভাসিত হয়ে উঠে জগৎ সংসার। তার অসামান্য চরিত্রের প্রভাব ও ধর্ম আন্দোলনে বাঙালি সমাজ, রাষ্ট্র, ঐতিহ্য এবং মানসিকতার বিরাট পরিবর্তন ঘটে। ফলে ষোড়শ শতক থেকে মহাপ্রভু চৈতন্যদেবের জীবন ও ধর্ম নিয়ে জীবনী সাহিত্য রচনা ধারার সৃষ্টি হয়। মধ্যযুগের বাংলা সাহিত্যকে 3টি ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে চৈতন্য পূর্ব যুগ। এতে রচিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন, অনুবাদ সাহিত্য, মনসামঙ্গল ইত্যাদি। চৈতন্য যুগ, ওই সময়ে রচিত হয় চৈতন্য মঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল ও বৈষ্ণব পদাবলী। এই পর্বের কাব্যগুলি রচিত হয় চৈতন্য যুগে। আর চৈতন্যোত্তর যুগে মনসামঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল কাব্য, শিবায়ন, ধর্মমঙ্গল, নাথ সাহিত্য, রামায়ণ মহাভারতের অনুবাদ এবং মূল্যবান আরও কিছু রচিত হয় মুসলমান কবিদের প্রেম বিষয়ক উপাখ্যান প্রভৃতি। তারপরে একটা সময় আসে যাকে আমরা যুগসন্ধি বলে থাকি। এই সময়ে রচিত সাহিত্যের মধ্যে শিবায়ন, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল, শাক্ত পদাবলী, বাউল গান এবং গাথা সাহিত্য যুগসন্ধিকালে রচিত হয়। পুরাতন ও নতুন জীবনাদর্শের সমন্বয়ে বিশেষ ধারা। দীর্ঘদিন বাংলা সাহিত্যে যে ধর্ম দেবতার একাধিপত্য ছিল, এই সময় তা হ্রাস পেতে থাকে। দৈবী চেতনার জায়গায় মানব মহিমার প্রতিষ্ঠা শুরু হতে থাকে। তারপরে আমাদের আসে আধুনিক যুগ, সেটা 1800 খ্রিস্টাব্দ বা আমরা ঊনবিংশ শতাব্দী থেকে বর্তমান কাল পর্যন্ত বলতে পারি। কবি ভারতচন্দ্রের মৃত্যুর পর মানে 1760 খ্রিস্টাব্দে পরে মধ্যযুগের সাহিত্যের সমাপ্তি ঘটে। সুনির্দিষ্ট তারিখ না হলেও তথাপি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত প্রবহমান হয়ে আসছে আধুনিক যুগ। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ইংরেজ বণিকদের এদেশে আগমন ঘটে। ফলে ইংরেজ জাতির আধিপত্য ও শাসনাধিকারের প্রভাবে বাংলা সাহিত্যেও পরিবর্তন ঘটে। কবি ঈশ্বরগুপ্তের সময় থেকেই মানবতাবাদের জীবনাদর্শ প্রতিষ্ঠিত হয়। আধুনিকতার ছোঁয়ায় সাহিত্য অতি প্রাকৃতের হস্তক্ষেপ থেকে মুক্তি লাভ করে। অতি প্রাকৃত বলতে দৈব নির্ভর কাব্য থেকে মুক্তি লাভ করে। এ যুগের সাহিত্যে মানুষই প্রধান হয়ে ওঠে। আধুনিক যুগের মূল বৈশিষ্ট্য হচ্ছে
দেবতা থেকে বেরিয়ে এসে মানুষের কথা সেখানে লেখা হতে থাকে। মুদ্রণ যন্ত্রের আবিষ্কার আরেকটা উল্লেখযোগ্য ঘটনা আধুনিক যুগের সাহিত্যের প্রচার ও প্রসারের ক্ষেত্রে। বাংলা গদ্য শৈলীর সূচনাও ওই আধুনিক যুগেই হয়, মানে 1800 খ্রিস্টাব্দের পরবর্তী সময় থেকেই শুরু হয়। ফলে নাটক, মহাকাব্য, গীতিকাব্য, উপন্যাস, ছোট গল্প প্রভৃতি বিচিত্র মুখী বিকাশের মধ্য দিয়ে বাংলা সাহিত্য সম্প্রসারিত হয়, পল্লবিত হয়ে সমৃদ্ধ হয়ে ওঠে আমরা বলতে পারি। এই আধুনিক যুগের অন্যতম গদ্যশিল্পীদের মধ্যে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এবং প্রমথ চৌধুরী উল্লেখযোগ্য। কাব্য সাহিত্যে উল্লেখযোগ্য কবিদের মধ্যে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, বিহারীলাল চক্রবর্তীর নাম আমরা উল্লেখ করতে পারি। নাট্য সাহিত্যে মনমোহন ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ, তাদের নাম আমরা বলতে পারি। এই আধুনিক যুগেরই বিচিত্রমুখী বিস্ময়কর প্রতিভা হলেন গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্র সমসাময়িক যুগে যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মনোজ বসু, বনফুল, শৈলজানন্দ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত কুমার সেনগুপ্ত, শরদিন্দু মুখোপাধ্যায়, অন্নদাশঙ্কর রায়, শিবরাম চক্রবর্তী, সৈয়দ মুস্তফা আলী প্রমুখরা উল্লেখযোগ্য সাহিত্যিক বাংলা ভাষা ও সাহিত্যকে একটা অসামান্য গৌরবে প্রতিষ্ঠিত করেছেন। খ্রিস্টীয় 10ম শতাব্দী থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত প্রায় 1000 বছর ধরে বাংলা সাহিত্যের যে ধারা প্রবহমান, সেই ধারায় ধরা পড়েছে বাঙালির ভাবকল্পনা ও মননশীলতার অভিব্যক্তি। এই দীর্ঘ সময়ে নানা উত্থান পতন, সামাজিক ও রাষ্ট্রিক আঘাত, প্রতিকূলতা সত্ত্বেও সাহিত্য সৃষ্টির প্রক্রিয়ায় কিন্তু ছেদ পড়েনি। বাঙালির চিরসবুজ নবীন উদার মনের পরিচয় আছে বাংলা সাহিত্যের প্রতিটি পদক্ষেপে। আধুনিক যুগে বাংলা সাহিত্য প্রাদেশিকতার পরিচয় অতিক্রম করে মহৎ বিশ্ব সাহিত্যের সঙ্গে যুক্ত হয়েছে। এই যুগ এখনও সচল ধারায় প্রবাহিত হয়ে চলেছে। এই গেল আমাদের বাংলা সাহিত্যের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাংলা সাহিত্যের যুগ বিভাজন। আশা করি তোমাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে। অবশ্যই তোমরা কমেন্ট করবে, তাহলে আমারও ভালো লাগবে ক্লাসগুলি চালিয়ে নিয়ে যেতে। তোমাদের প্রত্যেকটা কমেন্ট এবং লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান, কারণ আমি সেই ক্লাসের মধ্য দিয়েই, সেই তোমাদের রেসপন্সের মধ্য দিয়েই প্রাণ খুঁজে পাই এবং নতুন করে আবার ক্লাস করতে উদ্দীপনা আমার মনের মধ্যে আসে। তাই সবাইকে আবারও বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই শেয়ার করবে ক্লাসগুলি। সবাইকে ধন্যবাদ।